উপাচার্যের পদত্যাগ দাবিতে অনড় কুয়েটের শিক্ষার্থীরা। উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও আমরণ অনশন। হামলাকারীদের আইনের আওতায় আনার আশ্বাস। যারা হামলাকারী তাদেরকে কোনো শাস্তির আওতায় নিয়ে আসে নাই, যেটা হয়েছে সেটা প্রশংসামূলক। তারপরে স্যার হচ্ছে আমাদের যে মামলা করা হয়েছে, তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই। আমাদের যে ইনকোয়ারি কমিটি সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা। শুধু কথা না বলে রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। মানবিক সহায়তা কমানোয় উদ্বেগ, আরও নাজুক পরিস্থিতির শঙ্কা। ডক্টর ইউনূসের অর্থ পাচার মামলা বাতিল আপিল বিভাগে। প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার ছিল ষড়যন্ত্রমূলক মন্তব্য আইনজীবীর। বহুতল ভবন। মোহাম্মদপুরে খাল দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান। উচ্ছেদ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। উপাচার্যের পদত্যাগ দাবিতে অনড় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও আমরণ অনশন প্রত্যাহার করেননি তারা। এক দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তদন্ত প্রতিবেদন পেলে ছাত্রদের ওপর হামলা এবং কুয়েটের উত্তপ্ত পরিস্থিতির পেছনে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানান উপদেষ্টা। এদিকে অনশনে অসুস্থ 7 শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপাচার্যের পদত্যাগ দাবিতে তৃতীয় দিনের মতো অনশন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টার আশ্বাসেও কর্মসূচি প্রত্যাহার করেননি তারা। উল্টো দাবি আদায়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। যারা হামলাকারী তাদেরকে কোনো শাস্তির আওতায় নিয়ে আসে নাই, যেটা হয়েছে সেটা প্রশংসামূলক। তারপরে স্যার হচ্ছে আমাদের যে মামলা করা হয়েছে। বুধবার সকাল 9:45টার দিকে শিক্ষা উপদেষ্টা কুয়েটে আসেন এবং শিক্ষার্থীদের দাবি দেওয়া শোনেন। তদন্ত প্রতিবেদন পেলে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন শিক্ষা উপদেষ্টা। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে এবং সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। শিক্ষকবৃন্দকে অপমান করে কি স্বার্থ উদ্ধার করার জন্য যে চেষ্টা চালানো হয়েছে এ বিষয়ে শিক্ষকদের অবস্থান দৃঢ় থাকবে। এর প্রত্যেকটা ঘটনার বিচার না হওয়া পর্যন্ত শিক্ষকবৃন্দ তাদের অবস্থান থেকে নড়বে না। তবে উপদেষ্টার আশ্বাসেও সাড়া না দিয়ে কুয়েট উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। তাদের আশ্বস্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 3 সদস্য। এদিকে কুয়েটের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে রুয়েটের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আগের স্থানে গিয়ে শেষ হয়। কুয়েটে ছাত্রদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে একই দাবিতে আমরণ অনশন শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11টায় প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী অনশন শুরু করেন। বিসি মাসুদের পদত্যাগের প্রতি সংহতি জানিয়ে আজকে আমরা বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের অনুষ্ঠান আয়োজন করেছি। আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব যতক্ষণ না পর্যন্ত কুয়েট ভিসি মাসুদের পদত্যাগ না হয়। অধিকাংশ শিক্ষার্থী, কেন শতভাগ শিক্ষার্থী, সারা দেশের সচেতন শিক্ষার্থী সমাজই তার পদত্যাগ চাচ্ছে। কুয়েটের ভিসি যেহেতু ছাত্র বান্ধব না, যতক্ষণ না উনি পদত্যাগ করবেন ততক্ষণ আমরা যারা এখানে বসেছি কেউই উঠব না। এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসে আছেন রিপোর্টার তানজিম আহমেদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। সরাসরি প্রথমে যাচ্ছি তানজিমের কাছে। 3 দিন ধরে আমরণ অনশন, দফায় দফায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল।
শিক্ষা উপদেষ্টার আগমন, ইউজিসি তদন্ত কমিটির শিক্ষার্থীর সাথে কথা বলা, শিক্ষক সমিতির কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন, সবকিছু মিলিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে এক দফা দাবি সেটি আসলে এখন আস্তে আস্তে আসলে কঠিন হয়ে উঠছে। যে অবস্থা রয়েছে, অর্থাৎ 3 দিন ধরে শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। আমরা দেখেছি এখন পর্যন্ত যে 32 জন শিক্ষার্থী আসলে গত সোমবার বিকাল 3:30 থেকে অনশনে বসেন। এখন এখানে 23 জন শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে আসলে বেশ কয়েকজন প্রচণ্ড গরম এবং শারীরিক অসুস্থতার কারণে একদম ঠিক পাশেই যে মেডিকেল সেন্টারটি, অস্থায়ী মেডিকেল সেন্টার করা হয়েছে কুয়েটের একটি কক্ষকে, সেখানে তাদেরকে নিয়ে রাখা হয়েছে, সেখানে তারা অবস্থান করছেন। একই সাথে আমরা দেখছি যে শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন, সেই এক দফা দাবিতে তারা আসলে অনড় রয়েছেন। শিক্ষা উপদেষ্টা সকাল 9:45টার সময় আসলে আসেন, ঘণ্টাব্যাপী শিক্ষার্থীর সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, তাদের দাবি এই পূরণের বিষয়ে আশ্বস্ত করেন। অর্থাৎ যারা জড়িত তাদের যেমন শাস্তির আওতায় আনা হবে, তেমনি তাদের দাবি পূরণের বিষয়েও আসলে কথা বলবেন। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন। তবে শিক্ষার্থীরা বলছেন তারা আশ্বাস পেলেও আসলে সেই দাবির যতক্ষণ আসলে কাগজে কলমে তাদের আইনগতভাবে বৈধতা না পাবে তাদের দাবি, ততক্ষণ তাদের আন্দোলন চলবে। একটু জানতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষার্থীদের এই দাবিতে শিক্ষক সমিতি যারা কুয়েট রয়েছেন তারা আসলে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে শিক্ষক সমিতি কয়েকটি বিষয় উপস্থাপন করেছে। এর মধ্যে একটি বিষয় তারা আশা করেছিলেন শিক্ষা উপদেষ্টা তাদের সাথে কথা বলবেন শিক্ষার্থীর সাথে কথা বলার পরে। তবে শিক্ষা উপদেষ্টা আসলে তাদের সাথে কথা না বলে চলে যাওয়াতে তারা হতাশার কথা জানিয়েছেন। একই সাথে তারা বলছেন যে চাপ দিয়ে আসলে যদি উপাচার্যকে অপসারণ করা হয় সেক্ষেত্রে শিক্ষক সমিতি এটি মেনে নেবেন। একই সাথে তারা বলছেন শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে শিক্ষক সমিতি আসলে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে সেটির কথাও জানিয়েছেন। তবে শিক্ষার্থীরা এখন পর্যন্ত তারা অসুস্থতা সত্ত্বেও তাদের যে এক দফা দাবি সেটিতে অনড় রয়েছেন। তারা বলছেন কোনো দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি চলবে। অর্থাৎ কুয়েটের যে অবস্থা সেটি আসলে আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছে সর্বশেষ যে পরিস্থিতি। এবং কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের অনশন সহ শিক্ষক সমিতির সংবাদ সম্মেলনে সব মিলে যে খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আসলে কুয়েট ইস্যুতে সেখানে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। সেখানে রয়েছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি, তাদের যে উপাচার্য রয়েছেন অধ্যাপক মাসুদ তার পদত্যাগ, সেই একই দাবিতে সংহতি প্রকাশ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং আমরা সকালে যেটি দেখেছি যে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছেন এবং বেলা 11টার দিকে রুয়েটের শিক্ষার্থীরা তাদের গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। তারপর তারা প্রতিবাদ সমাবেশ করেন এবং একই সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারাও অনশন শুরু করেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী বেলা 11টা থেকে অনশন শুরু করেছেন এবং এই রাজশাহীতে কিন্তু প্রচণ্ড গরম, সেই গরমে তারা খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেছেন এবং তারা বলছেন যে যত সময় অতিবাহিত হচ্ছে ততই তারা আসলে অসুস্থতা বোধ করছেন। এবং আমরা যেটি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার সহ যে শিক্ষার্থীরা রয়েছেন তারা একটি কথাই বলছেন, তারা বলছেন যে কুয়েটের শিক্ষার্থীদের উপর মামলা এবং তাদের সাথে যে অন্যায়গুলো করা হয়েছে সেগুলোর তদন্ত করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে উপাচার্য রয়েছেন অধ্যাপক মাসুদ, তাকে আজকের মধ্যে পদত্যাগ করতে হবে। এবং কিছুক্ষণ আগে এই অনশন থেকে তারা যেটি বলছেন যে যদি আজকে বিকেলের মধ্যে কোনো সিদ্ধান্ত না আসেন তাহলে তারা প্রধান সড়কে আন্দোলন কর্মসূচি দিবেন এবং সেখানে তারা অবস্থান কর্মসূচি করবেন। এবং তারা একটি কথাই বলছেন যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করবেন তাদের এই আমরণ অনশন কর্মসূচি চলবে। অন্যদিকে রুয়েটের শিক্ষার্থীরা বলছেন যে তারাও নতুন কর্মসূচি নেবেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। শিক্ষার্থীদের অনশন বিক্ষোভের খবর জানতে সরাসরি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কোনোভাবেই থামানো যাচ্ছে না ঢাকা সিটি এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের। 6 মাসে এই 3 কলেজের শিক্ষার্থীরা মারামারি সংঘর্ষে জড়িয়েছেন প্রায় 120 বার। বেশিরভাগ ক্ষেত্রেই ইগো এবং হিরোইজম থেকে এই সংঘাতের সূত্রপাত। কর্তৃপক্ষ বলছে জড়িতদের টিসি দেওয়ার পাশাপাশি এই 3 কলেজে যেন ভর্তি হতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর পুলিশ বলছে সংঘর্ষ হলেই মামলা করা হবে।
মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর অন্যতম ব্যস্ত ব্যবসায়িক এলাকায় 1.5 কিলোমিটারের মধ্যে অবস্থিত 3টি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা, সিটি ও আইডিয়াল কলেজ। 3 প্রতিষ্ঠানের শিক্ষার্থী 20 থেকে 25,000। শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি মারামারি থেকে মাঝে মাঝেই রণক্ষেত্রে রূপ নিচ্ছে মিরপুর সড়কের নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত। কখনো কখনো ছড়িয়ে পড়ছে সড়কের দুই পাশের গলিতেও। তুচ্ছ কারণ নিয়ে কিছু বকাটা ছেলে পেলে আছে, এদের জন্য আমাদের উভয় কলেজের সুনাম ক্ষুণ্ণ হয়। একাধিক সংঘর্ষ পর্যালোচনা করে দেখা যায় এসব এলাকার বিভিন্ন কোচিং সেন্টারে পড়ালেখা করে এই 3 কলেজের শিক্ষার্থীরা। সেখানে কথা কাটাকাটি, চায়ের দোকানে বসা নিয়ে দ্বন্দ্ব, প্রেম ঘটিত বিষয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের মতো বিষয়গুলো সংঘাতের নেপথ্য কারণ। তুচ্ছ কারণ নেই, অকারণে ওরা মারামারি করে। এক পক্ষ ঝামেলা লাগে, কিছু করলে আরেকজন এটার সাথে সংঘর্ষ হয়ে যায়। ইচ্ছার বিরুদ্ধে এগুলো হয়ে থাকে। হ্যাঁ, শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন গুটি কয়েক উচ্ছৃঙ্খল ছাত্রের জন্য সুনাম ক্ষুণ্ণ হচ্ছে 3 কলেজেরই। এত অল্পতেই কেন ওরা এত উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে? এটা আসলে আমাদেরও হয়তো শিক্ষা দেওয়ার অভাব আমি মনে করি। ভুল করতেছে, এটা যেন তারা বুঝতে পারে, সেই ভুলটা তাকে বুঝাইতে হবে। এতে নিরাপত্তাহীনতায় 3 কলেজ এলাকার বাসিন্দারা, ক্ষতির মুখে ব্যবসায়ীরাও। পারামারে তারা ইট পাটকেল ছড়ে, আমরা যারা হাঁটে আমাদের রিক্সের উপর আমরা যাই। 3টা থানার সমন্বয়ে তারা যদি যথেষ্ট ভূমিকা নিত, এটা একটা সমাধান সুষ্ঠুভাবে হইতো। সংঘর্ষ থামাতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন দায়বদ্ধতা আছে কলেজ প্রশাসন ও অভিভাবকদের। তিক্ততার পর্যায়ে চলে গেছে এটা, যাদের দায়িত্ব এখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং পাবলিককে সিকিউর করা, তাদের নিরাপত্তা, তাদের জানমাল, তাদের স্বাভাবিক চলাফেরা। আমি মনে করি এই সরকারকে এখন এই কাজগুলো করতে হবে। কলেজ কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের মারামারি বন্ধে 3 কলেজ মিলে কমিটি গঠন করে নিয়মিত টহল দেয়া হচ্ছে। তদন্তে দোষী হলে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। ক্লাসে গিয়ে ওদের মোটিভেশন দিচ্ছি, নিজেদেরকে নিরাপদ রাখো এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করো, বাবা মাকে স্বস্তিতে রাখো আর দেশবাসীকে একটু স্বস্তিতে রাখো। ঢাকা কলেজের শিক্ষকদের সঙ্গে, আইডিয়াল কলেজের শিক্ষকদের সঙ্গে, ওদের প্রশাসনের সঙ্গে আমরা আলাপ আলোচনা করি। আমরা যৌথভাবে মহড়া দেই, ইনভিজিলেন্স টিম আমরা গঠন করি। সিটি কলেজ থেকে যদি টিসি দেওয়া হয় তখন সে এসে আইডিয়াল কলেজে ভর্তি হয়ে যায়। আইডিয়াল কলেজ থেকে টিসি দিলে গিয়ে নূর মোহাম্মদে গিয়ে ভর্তি হয়ে যায়। সিদ্ধান্ত নিয়েছে এই 5 কলেজের মধ্যে যদি কোনো ছাত্র টিসি দেওয়া হয়, এই 5 কলেজের কেউই তাদেরকে অ্যাডমিশন নেবে না, ভর্তি নেবে না। পুলিশ বলছে প্রতি মাসে ঢাকা কলেজ 7 থেকে 8টি, সিটি কলেজ 6 থেকে 7টি আর আইডিয়াল কলেজ 5 থেকে 6টি মারামারি সংঘর্ষে জড়াচ্ছে। মিছিলে যারা থাকে অনেকে কিন্তু জানেও না যে কি কারণে তারা আসছে, রাস্তায় কি কারণে আসছে, কি কারণে তারা পরস্পরের সাথে মারামারি লাগছে। নিজস্ব উদ্যোগে কিন্তু আমরা 2-3টা মামলা নিয়েছি, যেন এটা পরবর্তীতে এই মামলার ভয়ে হলেও যেন তারা একটু শান্ত হয় আর কি। শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে কাজ করছে সেনাবাহিনীও। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শুধু কথা না বলে রোহিঙ্গা সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারে উচ্চ পর্যায়ের বৈঠকে একথা বলেন তিনি। রোহিঙ্গাদের জন্য সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, এতে পরিস্থিতি আরও নাজুক হবে। আর্থনা সম্মেলনের ফাঁকে স্থানীয় সময়ে বুধবার সকালে রোহিঙ্গা বিষয়ে এক গোলটেবিল বৈঠকে অংশ নেন ডক্টর ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান সহ কাতারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এবং ফাউন্ডেশনের শীর্ষ ব্যক্তিরা আলোচনায় অংশ নেন। ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা শুধু মানবিক সংকট নয়, এটি বহুমাত্রিক চ্যালেঞ্জ। শরণার্থী হিসেবে দীর্ঘ অবস্থান রোহিঙ্গাদের হতাশা বাড়াচ্ছে, নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছেন তারা। দ্রুত প্রত্যাবাসন না হলে এই সংকট পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে বলে সতর্ক করেন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা অর্থ পাচার মামলা বাতিল করলেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের সব বিচারপতির একমতে এর রায় বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার 3 দিন পর মামলাটি প্রত্যাহার করে নেয় দুদক। তড়িঘড়ি করে মামলা বাতিলের প্রক্রিয়া না মেনে আইনি লড়াই করেন নোবেল জয়ী। তার আইনজীবী বলছেন, মামলা প্রত্যাহার ছিল ষড়যন্ত্রমূলক, সত্যের বিজয় হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর 3 দিন পর 11 আগস্ট কাউকে না জানিয়ে
আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। আদালতও তা মঞ্জুর করেন। বাতিল হয়ে যায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা। বিচার শুরুর আদেশ বাতিল চেয়ে আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার করে নেওয়াকে ভালোভাবে নেননি অধ্যাপক ইউনূস। শুরু করেন আইনি লড়াই। বুধবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে হওয়া অর্থ পাচারের মামলা বাতিল ঘোষণা করলেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি বলেন, এ রায়ে একমত সব বিচারপতি। 8 মাস যাবত ডক্টর ইউনূসের আইনজীবী বলছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর মামলা প্রত্যাহার করে নেওয়া ছিল ষড়যন্ত্রমূলক। এর রায়ে পরিষ্কার হয়েছে নোবেলজয়ী ইউনূস কোনো দুর্নীতি করেননি, সত্যের বিজয় হয়েছে। নিম্ন আদালত কখনো এই মামলা প্রত্যাহার করতে পারে না। এই প্রত্যাহারটা একটা ষড়যন্ত্রমূলক ছিল। আজকে সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। এই মামলাটা কোনোভাবেই চলে না, কিন্তু তারপরও এটা অনেকটা লেংদি করছে। এখন আমরা আপিলের ডিভিশনে আসছি, আমরা আপিলটা অ্যাকসেপ্ট হয়েছে, শুনানি হলো, আলহামদুলিল্লাহ আমরা ভালো, আমরা খুশি আর কি। দুদক আইনজীবী বলছেন, মামলার প্রক্রিয়াটি যে সঠিক ছিল না দেরিতে হলেও বুঝতে পেরেছিল দুদক। সে কারণেই সংস্থাটি মামলা প্রত্যাহার করে নেয়। যেহেতু নিজস্ব আইনেই ক্ষমতা আছে, দুদক এটা প্রত্যাহার করতেই পারে এবং যখন দুদক দেখলো যে ডিটেক্ট হয়েছে না এটা আসলে ক্রিমিনাল মামলা চলে না, তখন দুদক ডিসিশন নিয়েছে না এটা আমরা উইথড্র করবো, উইথড্র করেছি। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে 2023 সালে 30 মে অধ্যাপক ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক। এ মামলায় বিচার শুরুর আদেশও দিয়েছিলেন জজ আদালত। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টে 2 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আলোচিত এ মামলায় 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা, আর 2 জনের মৃত্যুদণ্ড অনুমোদন চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ক্রিকেটার সাকিব আল হাসানের দুর্নীতির খুঁজে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি, অবৈধ সম্পদ অর্জন সহ নানা অভিযোগে সম্প্রতি সাকিবের বিরুদ্ধে অনুসন্ধানে নামে সংস্থাটি। মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে অবৈধ সম্পদের খুঁজে উপপরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে কাজ করছেন 2 সদস্যের কমিটি। জুলাই আগস্ট হত্যা মামলার আসামি ধরতে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি। পাশাপাশি ডিএমপির সার্কুলার স্থগিত করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকাদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ডিএমপির সার্কুলার কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন। গত 9 এপ্রিল ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় আসামি ধরতে উপযুক্ত প্রমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। রিটকারী আইনজীবী বলছেন, ডিএমপির সার্কুলারটি ছিল বেআইনি। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বহুতল ভবন। মোহাম্মদপুরের কাটাসুর খাল দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডা হয় সংশ্লিষ্টদের। শুধু ছোট ছোট স্থাপনাই নয়, এক্সকাভেটর দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে নিয়ম অমান্য করে গড়ে ওঠা বহুতল ভবন।
চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে মোহাম্মদপুরের কাটাসুর খাল দখল করে নির্মিত অবৈধ ভবন উচ্ছেদ করতে যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে উচ্ছেদ শুরু না হতেই বাধা বিপত্তি। ভবনগুলোর বৈধতা নিয়ে হাতাহাতি ও বাকবিতণ্ডা হয় স্থানীয়দের দুই পক্ষের। পরিস্থিতি শান্ত হলে শুরু হয় উচ্ছেদ। বাড়ির মালিকদের অভিযোগ, পূর্ব নোটিশ ছাড়াই বাড়ি উচ্ছেদ করছে সিটি কর্পোরেশন। এখনই না ভাঙলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তা তো না, 7 দিন সময় দেওয়া যাইতে পারে। সিটি কর্পোরেশনের আংশিক অল্প একটু জায়গা, যেটা মানে মাত্র 28 শতক হবে না, 2টা বিল্ডিং এ 5 কাঠা জায়গার মতো নিয়ে গেছে। আমরা এরপরে সাথে সাথে আমরা প্রশাসক বরাবর গেছি, সম্পদ বিভাগের কাছে গেছি, তারা সে কোনোভাবে কোনো কিছু শুনতে রাজি না, কারণ তারা একটা বায়াস্ট হয়ে কাজ করতেছে। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সকল নিয়ম কানুন মেনেই করা হচ্ছে অভিযান। খাল পুনরুদ্ধারে মেনে নেওয়া হবে না কোনো অজুহাত, নেওয়া হবে আইনগত পদক্ষেপ। এদিকে দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডিএনসিসির প্রশাসক। কতটুকু সরকারি, কতটুকু খালের জায়গা, কতটুকু খালের বাহিরের সাধারণ জনগণের জায়গা, সেটা চিহ্নিত করে সকলের কনসেনসাস আমরা পৌঁছার পরে আমরা কিন্তু এই উচ্ছেদ অভিযান আজকে পরিচালনা করছি। আমরা মনে করি ঢাকা উদ্যানের প্রায় 80% বিল্ডিংয়ের কোনো রাজুকের অনুমোদন নাই। তো সুতরাং আমরা রাজুককে বলেছি, হয় এই বিল্ডিংগুলো ভেঙে দেওয়ার জন্য অথবা পানিশমেন্ট দিয়ে উচ্চ কর আরোপ করে এগুলোকে এক ধরনের প্রসেসের মধ্যে নিয়ে আসা লাগবে। এদিকে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কর্তৃপক্ষের এমন তৎপরতাকে সাধুবাদ জানান স্থানীয়রা। সিটি কর্পোরেশনের একের পর এক অভিযান, তবুও থামানো যাচ্ছে না খাল দখল করে এসব অবৈধ স্থাপনা নির্মাণ। স্থানীয়দের দাবি, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলে ক্ষান্ত হলেই চলবে না, বরং খাল দখলমুক্ত করতে আরও কঠোর হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টদের। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মোহাম্মদপুরে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া, সরাসরি যাচ্ছি সেখানে। সামিয়া, সকাল থেকে চলছে ডিএনসিসির উচ্ছেদ অভিযান। আমরা দেখেছি যে খালের পাশে যেই অবৈধ স্থাপনাগুলো ছিল সেটি কিন্তু আসলে ভাঙা হচ্ছে ডিএনসিসি থেকে, এবং তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে এখানে 2টি বাড়ি আসলে এই মুহূর্তে ভাঙা হবে। তবে এখন পর্যন্ত আসলে একটি বাড়ি ভাঙা হয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি যে গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং আমরা দেখছি যে এক্সকাভেটর দিয়ে কিন্তু আসলে প্রতিটি অংশ আসলে ভাঙা হচ্ছে। ঠিক আজ সকাল 10টার কথাও যদি বলি, তখনও কিন্তু আসলে এই বাড়িতে মানুষের বসবাস ছিল এবং ভাড়াটিয়ারা ছিল, এখানে তারা অবস্থান করে। তারা কিন্তু আসলে কয়েক ঘন্টার ব্যবধানে বাসা ছেড়ে দেন এবং তারা কিন্তু অন্যত্র আশ্রয় নেন। আমরা দেখেছি যে এই ঘটনায় আসলে যে উচ্ছেদ অভিযান যারা চালাচ্ছেন প্রশাসক, তাদের নিয়ে একটি প্রশ্ন উঠেছিল। আসলে স্থানীয়রা বলেছিলেন যে এই উচ্ছেদ অভিযানটি অবৈধ, কিন্তু আমাদেরকে প্রশাসক যেটি নিশ্চিত করেছেন যে সকল আইন কানুন নিয়ম মেনেই কিন্তু আসলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন। আমরা দেখছি আসলে এই খালের বেশ কিছু অংশ কিন্তু আসলে ভরাট করে ফেলেছিল এই বাড়ির মালিক যারা আছেন তারা। তবে এই মুহূর্তে ভাঙার ফলেও কিন্তু ময়লা যে অবশিষ্ট অংশগুলো আছে দেয়ালে, সেগুলো কিন্তু খালের মধ্যে ফেলানো হচ্ছে। তবে আমাদেরকে যেটি আশ্বাস দিয়েছে প্রশাসন থেকে সেটি হচ্ছে যে কিছুদিনের মধ্যে কিন্তু এই খাল আসলে পুনরুদ্ধারে তারা মাঠে নামবে, এবং এই যে ময়লাগুলো আছেন এই মুহূর্তে এই খালের পাশে, সেগুলো কিন্তু আসলে অপসারণে তারা কাজ করবেন। আমাদেরকে বলেছেন যে এই খাল কিন্তু আরও বর্ধিত করা হবে এবং খালের যে নির্দিষ্ট সীমানা সেটি কিন্তু বাড়ানো হবে। আমরা দেখছি যে এই যে বাড়িটা ভাঙা হচ্ছে সেই নিয়ে কিন্তু সকাল থেকেই স্থানীয়দের মধ্যে একটা উত্তেজনা ছিল। তারা কিন্তু আসলে বারবার সিটি কর্পোরেশনের উপর এক ধরনের প্রশ্ন করছিল, তবে শেষ রক্ষা করতে পারেনি। তারা কিন্তু আসলে তাদের যে বাড়িঘর ছেড়ে, এই স্থান ছেড়ে কিন্তু তারা আসলে চলে গিয়েছেন। আমরা আসলে জানাই যে একটি প্রশ্ন এখানে ছিল যে যেই সীমানা নির্ধারিত, খালের যে সীমানা নির্ধারণ করা আছে তার মধ্যে কিন্তু একটি মসজিদও পড়ে। তবে আসলে প্রশাসক থেকে বলা হয়েছে যে মসজিদ হোক কিংবা যে কোনো ধরনের নির্মাণই আসলে যদি খালের উপর অবৈধভাবে স্থাপন করা হয়, তাহলে কিন্তু আসলে সেটিকে আসলে ধর্মকে পুঁজি করে যেটি তারা আসলে অবৈধ স্থাপনার যে করার চেষ্টা দেবে সিটি কর্পোরেশন, সেটা কিন্তু আমাদেরকে প্রশাসক থেকে জানিয়েছেন। আর একটু বলে রাখি যে এই স্থানটি আসলে যে এই খালটা আমরা দেখছি কাটাসুর খাল, সেই খালটি কিন্তু আসলে বুড়িগঙ্গাতে যে মিলিত হয়, এবং এই খালের পুনরুদ্ধারে কিন্তু স্থানীয়রা অনেকেই বলেছেন যারা আসলে এই অবৈধ উচ্ছেদ মানে অবৈধ এই স্থাপনা যারা আসলে পক্ষে নয়, তারা কিন্তু আসলে বলছিলেন যে এই খালকে বাঁচাতে এবং এই নদীকে আসলে ভালো রাখার জন্য কিন্তু আসলে সিটি কর্পোরেশনের আরও বেশি কঠোর হতে হবে, তেমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন স্থানীয়রা। তো এই ছিল আমার কাছে আসলে সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান তার থেকে সর্বশেষ। রাজধানীর মোহাম্মদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া।
ভারতের বিতর্কিত ওয়াকফ বিল বাতিল ও দেশটিতে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে বায়তুল মোকাররম থেকে গণমিছিল বের করেছে খেলাফত মজলিস। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম, সরাসরি যাচ্ছি তার কাছে। খেলাফত মজলিসের যেই মিছিল, সেই মিছিল শুরু হয়েছে বায়তুল মোকাররমের গেট থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে খেলাফত মজলিসের যে আমির মাওলানা মামুনুল হক, তার নেতৃত্বে এই যে গণমিছিল সেটি আসলে ভারতীয় দূতাবাস অভিমুখে এটি রওনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মী এবং এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু যুক্ত হয়েছেন এবং আমরা লক্ষ্য করছি যে তারা বলছেন যে ভারতীয় যে বিতর্কিত বিল সেই ওয়াকফ বিল বাতিলের দাবিতে তারা মূলত আজকে যেই এছাড়া ভারত জুড়ে হকের নেতৃত্বে এই যে খেলাফত মজলিসের যে গণমিছিল, সে গণমিছিল এখন পল্টন মোড় পার হয়ে বিজয়নগর পানি ট্যাঙ্কি রয়েছে সেটি দিয়ে এখন ভারতীয় দূতাবাসের অভিমুখে তারা যাত্রা করেছেন এবং ভারতীয় দূতাবাসের অভিমুখে যাত্রা করে সেখানে তারা একটি স্মারকলিপি তারা প্রদান করবেন বলে তারা জানাচ্ছেন। এর আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং এই বিক্ষোভ সমাবেশ থেকে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে অবিলম্বে ভারতের যে বিতর্কিত ওয়াকফ বিল, এই ওয়াকফ বিল বাতিল করতে হবে, না হলে এই উপমহাদেশ জুড়ে মুসলমানদের যে বিস্ফোরণ, যে আন্দোলন, সেই আন্দোলন আসলে চলতেই থাকবে এবং এই আন্দোলন কেউ ঠেকাতে পারবে না বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে তারা যেন ভারতের যে কূটনৈতিক যে তৎপরতা এবং অর্থনৈতিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তারা আহ্বান এবং অর্থনৈতিকভাবে মোকাবেলা করার জন্য, কোণঠাসা করার জন্য যে আহ্বান তারা জানিয়েছেন। তো এই ছিল খেলাফত মজলিসের যে গণমিছিল ভারতীয় দূতাবাস অভিমুখে, হাতে থাকা সবশেষ। খেলাফত মজলিসের গণমিছিল থেকে সবশেষ জানাচ্ছিলেন তোহা খান তামিম। চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশার দাপট কমাতে সাঁড়াশি অভিযান চালানোর সময় তাদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করেন চালকরা। এতে অন্তত 5 পুলিশ সদস্য আহত হন। গত দুদিনে অন্তত 1000-এর বেশি ব্যাটারি চালিত রিকশা জব্দ করা হয়েছে। নিয়মের তোয়াক্কা না করে প্রধান সড়কে চালানোর সুযোগ নেই বলছে পুলিশ। ব্যাটারি চালিত রিকশা চালক সহ কিছু দুষ্কৃতিকারী মিলে রাস্তায় চলাচলে বাধা প্রদান করে মানুষের এবং রাস্তা অবরোধ করে এবং আমরা পুলিশ এসে তাদেরকে এখান থেকে চলে যেতে বলি। তারা চলে না, যে বরঞ্চ পুলিশের প্রতি তারা আক্রমণাত্মক হয়। এর আগে নিয়ম নীতির তোয়াক্কা না করে সড়ক দাপিয়ে বেড়ানোয় জব্দ করা হয় শত শত ব্যাটারি চালিত রিকশা, রাখা হয় পুলিশের ডাম্পিং স্টেশনে। অভিযোগ উঠেছে কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া এইসব অটোরিকশা নিয়ে রাস্তায় নামায় প্রায় ঘটছে দুর্ঘটনা। সবশেষ শুক্রবার নগরীর কাপাসগোলা নবাব হোটেলের পাশের ড্রেনে ব্যাটারি চালিত রিকশা পড়ে যায়। এতে মারা যায় 6 মাস বয়সী শিশু সেহেরিশ। মেন রাস্তায় অটোরিকশা চলবে না, অটোরিকশা পাইলে ব্যবস্থা নেওয়ার জন্য। শুধু লাইসেন্স না, কোনো কাগজপত্র ইনফ্যাক্ট নেই এবং যেটা আমি বললাম ডিজাইনের একটা ত্রুটি আছে, যার কারণে অ্যাক্সিডেন্টগুলো এবং সে তার যে গতিটা সেটাই কন্ট্রোল করতে পারে না। তো এটা আসলে খুবই অ্যালার্মিং। তো আমরা সচেষ্ট আছি। তবে দুর্ঘটনা প্রতিরোধে নিয়ম করে নগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দেওয়ার দাবি চালকদের। 18 বছরের নিচে কোনো ছেলে যাতে না চালাইতে পারে। ভিতরে রোডে চালালে আমরা গাড়ির ইনকাম হয়েছে 500 টাকা, আমরা এইভাবে সংসার কেমনে চলবো। চট্টগ্রাম নগরীতে প্রতিদিন অন্তত 50,000 ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছে প্রভাবশালীরা। প্রকাশ্যে এমন কর্মকাণ্ড হলেও নির্বাক প্রশাসন। এতে আবাদি জমির পাশাপাশি গত কয়েক বছরে কমেছে বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদন। ফসল উৎপাদন বাড়াতে কৃষকদের নতুন পুকুর খনন করতে নিষেধ করছে মৎস্য ও কৃষি বিভাগ। সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহীর পবা উপজেলার বরগাছি বাজারের পাশে 16 বিঘা জমিতে চলছে পুকুর খননের কাজ। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফসলি জমি খনন করছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী। অভিযোগ উঠেছে প্রশাসনকে ম্যানেজ করে দিনের আলোতেই এই কাজ করছেন তারা।
নওগাঁয় অবৈধভাবে পুকুর খননের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সম্প্রতি বিক্ষোভ মিছিলও করেছেন এলাকাবাসী। ভূমিদস্যুরা আসে এখানে জোর করে এগুলো পুকুর কাটতেছে। এই বাঁধ যদি থাকে 2-4 বিঘা জমি নষ্ট হয়ে যাবে, কৃষকেরা মরে যাবে। এটি বিল ছিল, এটি সাধারণ দেশীয় মাছ চাষ হতো, মানুষজন মারতো খাইতো, এটা ছিল এখানে। কৃষি জমিতে পুকুর খননের ফলে শতকরা 12% ফসলি জমির পাশাপাশি কমেছে বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদনও। তবে বিষয়টি স্বীকার করলেও এর সঠিক পরিমাণ নেই রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট দপ্তরে। আমাদের উৎপাদনের এখানে দরকার হচ্ছে 4.5 লক্ষ মেট্রিক টন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 1 লক্ষ প্রায় 10,000 বা 15,000 মেট্রিক টন মাছ বেশি উৎপাদন হচ্ছে। বিভিন্ন কারণেই কিন্তু আমাদের এই যে প্রায় 5,000 হেক্টর জমি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই জমিগুলো আমাদের ফসলের আওতার বাইরে চলে গেছে। এ নিয়ে গতানুগতিক আশ্বাস প্রশাসনের। আমরা এটা মামলা করেছি, ওই মামলাটা চলমান আছে, বিজ্ঞ আদালতের বিবেচ্য বিষয়। এখন আমরা নিয়মিত মনিটরিং করছি। আমরা যখনই এই অবৈধভাবে পুকুর কাটা বা মাটি কাটার বিষয়ে আমরা সংবাদ পাচ্ছি, তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট ছাড়াও বিভিন্ন অভিযানের প্রেক্ষিতে শাস্তি প্রদান করা হচ্ছে। রাজশাহী বিভাগের আর জেলায় 2,61,483টি পুকুরে বছরে মাছের উৎপাদন হয় 5,52,000 মেট্রিক টন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পর চীনের বাজারে প্রথমবারের মতো সম্ভাবনা দেখা দিয়েছে দেশের আম রফতানির। এতে খুশি চাঁপাইনবাবগঞ্জের আম রফতানিকারক, বাগান মালিক ও উদ্যোক্তারা। সংশ্লিষ্টরা বলছেন, আম রফতানির প্রতিবন্ধকতা দূর করতে পারলে বৈদেশিক মুদ্রার নতুন দুয়ার খুলে দিতে পারে আম। আর কৃষি বিভাগ বলছে, আম রফতানির বাধাগুলো চিহ্নিত করে তা নিরসনে কাজ চলছে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত কয়েক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আম রফতানি হয়। এবছর চীনের বাজারে দেশের আম রফতানির সম্ভাবনা তৈরি হয়েছে। গত সপ্তাহে জেলার কয়েকটি আম বাগান এবং আম গ্রেডিং, শর্টিং, শোধন কেন্দ্র পরিদর্শন করেন চীন আমদানিকারকদের প্রতিনিধি। পরিদর্শন শেষে তিনি আম আমদানির আগ্রহ প্রকাশ করেন। এতে খুশি বাগান মালিক ও উদ্যোক্তারা। তারা বলছেন, কোনো রকম মাধ্যম ছাড়া সরাসরি বাগান থেকে চীনে আম রপ্তানি করতে পারলে নিশ্চিত হবে ন্যায্য মূল্য। আমাদের দেশ থেকে চীন আম নিতে যাচ্ছে বা আগ্রহ প্রকাশ করেছে, এটা যে আমাদের জন্য যারা আম উদ্যোক্তা আছে আমাদের জন্য চরম এটা খুশির খবর। তারা আসলে মূলত ফিজিবিলিটি বুঝতে আসছিলেন যে আমাদের ক্যাপাসিটি কেমন, আমার প্রোডাক্ট কোন কোয়ালিটির, এগুলো বুঝতে গেছে। তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। আমরা যদি বিদেশ চীন আম রপ্তানি করতে পারি, ন্যায্য মূল্যটা পাবো। রপ্তানির পরিমাণ বাড়াতে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। সকল কৃষকদের সাথে আমরা নিবিড়ভাবে যোগাযোগ করতেছি। তো আম রপ্তানি করার ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত বাধা বিঘ্ন আছে সেগুলো দূর করে যাতে আমরা রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে পারি, সেজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 37,504 হেক্টর জমির আমবাগান থেকে 3,86,000 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সিলেট টেস্টের খবর। জিম্বাবুয়ের কাছেও হারের আশঙ্কায় বাংলাদেশ 174 রানের টার্গেটে খেলতে নেমে বিনা উইকেটেই 50 রান তুলেছে সফররতরা। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, বিনা উইকেটে জিম্বাবুয়ে কিন্তু ভালোভাবে তাদের ব্যাটিংটি কিন্তু চালিয়ে যাচ্ছে, চলমান রয়েছে এবং ভ্যানকুরান এবং তাদের যে প্রথম যে জুটিটি রয়েছে তারা কিন্তু অর্ধশত রান অলরেডি কমপ্লিট করেছেন। যেভাবে খেলছেন মনে হচ্ছে না এটা ওনারা টেস্ট খেলছেন, মনে হচ্ছে যেন ওয়ানডে খেলছেন। প্রথম থেকে শুরু করে এখন অবধি পর্যন্ত আমরা ব্যাটসম্যানদেরকে কিন্তু মার মুখে দেখেছি। তো সেই তুলনায় যারা আমাদের বাংলাদেশের দলের যারা বোলার ছিলেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত, কিন্তু তারপরও মনে হচ্ছে যে যেভাবে জিম্বাবুয়ে দল খেলছেন তো সেই ক্ষেত্রে আজকের দিনে হয়তোবা রেজাল্ট চলে আসতে পারে এমনটাই মনে করছেন দর্শকরা। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, যেভাবে বাংলাদেশের পর্যায়ক্রমে ব্যাটিং বিপর্যয় ঘটেছিল, তো যেভাবে আমরা আশা করেছিলাম যে 300 রানের একটা মারমুখী একটা আকাশ সমান পাহাড় একটা টার্গেট জিম্বাবুয়ের দিকে ছুড়ে দেওয়া হবে, তো সেই জায়গা থেকে যে বাংলাদেশ দলের মূল ক্যাপ্টেনই কিন্তু আসলে যে এইভাবে চলে গেলেন সাজগড়ে, তো সেই ক্ষেত্রে পরবর্তী যে ব্যাটসম্যানগুলো ছিল
তারাও কিন্তু আসলে ওইভাবে একটু একটু করে যদি ভালো পারফরমেন্স করতে পারতেন তো সেই ক্ষেত্রে বাংলাদেশ দলের টার্গেটটা কিন্তু একটু ভালো হয়ে যেত। যে সেই ক্ষেত্রে জিম্বাবুয়ে যেভাবে এখন চোখ রাঙাচ্ছে 2018 সালের যেরকম বাংলাদেশ এই হোম গ্রাউন্ডেই কিন্তু হেরেছিল, তো সেটাই কিন্তু এখন চোখ রাঙানি দিচ্ছে। দর্শকরা আসলে হতাশায় ভুগছেন এবং আমরা প্রাণচাঞ্চলতা কিন্তু লক্ষ্য করছি না। মাঠে ব্যাটসম্যানরা, জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা যেভাবে মারমুখী খেলছেন, হয়তোবা আজকের মধ্যে এই রেজাল্টটি চলে আসতে পারে। তবে আকাশটা একটু মেঘলা রয়েছে। তো এই ছিল বাংলাদেশ এবং জিম্বাবুয়ে টেস্টের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সিলেট টেস্টের সবশেষ জানতে সরাসরি ছিলাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শুধু কথা না বলে রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। মানবিক সহায়তা কমানোয় উদ্বেগ, আরও নাজুক পরিস্থিতির শঙ্কা। উপাচার্যের পদত্যাগ দাবিতে অনড় কুয়েট শিক্ষার্থীরা। উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও আমরণ অনশন। সংহতি জানিয়ে রুয়েট ও রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়।